নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত পঞ্চকেদার গ্রন্থ থেকে এর আগে শুনিয়েছিলাম মদমহেশ্বর তীর্থযাত্রার কথা। পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বর। আজ শোনাব পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথের কথা। কেদারনাথের পথে যেতে গুপ্তকাশী ছাড়িয়ে এসে প্রায়ই দেখা যায় পিছনে দূরে নীল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে গাঢ় নীল এক উঁচু পাহাড়। শিখর দেশে কখনো বা শীতের শেষের অল্প তুষারের শুভ্র প্রলেপ। হঠাৎ বৃষ্টি হলেও হয়তো আবার নতুন বরফ পড়ে। বৃদ্ধ যেন শীতের ভয়ে মাথায় সাদা চাদর জড়ান। মেঘ ও কুয়াশায় সারা দেহ কখনো হয়তো ঢাকা থাকে। আবরণ সরে গেলেই আবার দর্শন দেন উন্নত শির, ধ্যান ও গম্ভীর শৈলরাজ। ইনি পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথ। কেদারবদ্রীর তীর্থপথে এই মন্দির সবচেয়ে উঁচু অঞ্চলে, 12,072 ফুটে। নামকরণও হয়তো সেই কারণেই তুঙ্গনাথ। মন্দিরের আরো প্রায় 1000 ফুট ওপরে সেই পাহাড়ের চূড়া চন্দ্রশিলা। মন্দিরের মাথার উপরে যেন বাসুকির ফনা। প্রায় 13,000 ফুট। কেদার মন্দির 11,750, বদ্রীনাথ 10,244 ফুট। মদমহেশ্বর, রুদ্রনাথ ও কল্পেশ্বরের নাম হয়তো বহু যাত্রীর কানে আসে না, কিন্তু তুঙ্গনাথের নাম সকল যাত্রীরই পরিচিত। এককালে অনেকে দর্শনে যেতেনও। কেদারের পথে গুপ্তকাশী, গুপ্তকাশীর পরের চটি নালা। কেদারনাথের পথ ছেড়ে এই নালা চটি থেকে পায়ে হাঁটা আর এক পথ নিচে মন্দাকিনীর উপত্যকায় নেমে যায়। নদীর উপরে সুন্দর লোহার সেতু, ওপারে চড়াই উঠে উখিমঠ। এখন বাসের রাজপথ পায়ে হাঁটা পথকে গ্রাস করে। বড় সাপ যেমন ছোট সাপ ধরে খায়। নালা চটি নতুন বাসপথের নিচে পড়ে থাকে। সেখান থেকে উখিমঠে যাত্রী চলাচলও বন্ধ হয়। এখন গুপ্তকাশী থেকে নেমে উখিমঠে যাওয়ার পথ। বাস চালু হওয়ার আগে কেদারনাথ দর্শন করে সব যাত্রী নালাচটির কাছে উখিমঠের পথ ধরতেন। সেখান থেকে আরো এগিয়ে তুঙ্গনাথের পাহাড় পার হতে হয়। গোপেশ্বর পেরিয়ে চামলিতে অলকানন্দার তীরে বদ্রীনাথের পথ পেতেন। কেদার থেকে রুদ্রপ্রয়াগে নেমে বদ্রীনাথ আসার প্রশ্নই উঠত না। উখিমঠ, তুঙ্গনাথ, চামলির পথে কেদার বদ্রীর দূরত্ব অনেক কম। উখিমঠ ও তুঙ্গনাথ দর্শনও হয়। কিন্তু এখন বাস চলাচলের যুগ, তাই যাত্রীরাও অনেকেই কেদার থেকে গুপ্তকাশী ফিরে বাসে চাপেন। বাস চলে আসে একেবারে বদ্রীনাথে। গাড়ি থেকে নেমেই মন্দিরে বদ্রীনাথ দর্শন। হাঁপ ছেড়ে যাত্রীরা বলেন, কি সুবিধেই না হয়েছে, পাহাড়ের চড়াই ওঠা, পায়ে হাঁটা সবখানি বাঁচল। বাঁচে সত্যই, কেননা তুঙ্গনাথের চড়াই সে তো সামান্য নয়। কিন্তু হিমালয়ে ঘুরতে এসে বাসের সুবিধা বোধে ও চড়াইয়ের ত্রাসে এই 3 দিনের হাঁটা পথটুকুকে এড়িয়ে গেলে নিজেকেই অপার আনন্দ থেকে বঞ্চিত করা হয়। তুঙ্গনাথ থেকে দিগন্ত বিস্তৃত তুষার গিরিশ্রেণীর যে অপরূপ দৃশ্য দেখা যায়, কেদারবদ্রীর যাত্রাপথে আর কোথাও তেমন পাওয়া যায় না। তুঙ্গনাথ থেকে নামার পথটিও নিবিড় অরণ্যের মধ্যে দিয়ে যায়। এমন গভীর জঙ্গলও এই যাত্রাপথে বিরল। ভয়ের কোনো কারণ নেই, বন্য জন্তুর অত্যাচার নেই, সুনির্দিষ্ট পথে পথ ভোলারও আশঙ্কা নেই। শান্ত শীতল তরুচ্ছায়া স্নিগ্ধ, ছোট বড় পার্বত্য ঝর্ণার উচ্ছল কল্লোল মুখরিত এই আদিম অরণ্যানীরও এক মহান রূপ আছে। অথচ এখন যাত্রী শূন্য তুঙ্গনাথের পথ। প্রসিদ্ধ তীর্থ উখিমঠও যাত্রী বিরল। তবে বাসের পথ এখন এদিকেও এগিয়ে আসে।
কুণ্ডচটির অপর পার থেকে ঘুরে ওঠে উখিমঠের নিচে, তুঙ্গনাথের তলা দিয়ে এগিয়ে যায় চামেলিতে বদ্রীনাথের পথের সঙ্গে মিলতে। কয় বছরের মধ্যেই হয়তো এই পথে বাস ছুটবে। কিন্তু তখনও কি বাসের আয়েস ছেড়ে যাত্রী নামবে তুঙ্গনাথের শেষ চড়াই ভেঙে হিমালয়ের তুষার শোভা দেখতে? বদ্রীনাথের পথে যোশীমঠ, কেদারনাথের উখিমঠ শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত। শীতকালে মূল কেদারনাথের মন্দির বন্ধ হলে উখিমঠে সেই 6 মাস পূজা হয়। কেদারনাথের ভোগমূর্তি এখানেই আছেন। উখিমঠ উষা মঠের অপভ্রংশ। কৃষ্ণ বিদ্বেষী বান রাজা, তাঁরই সুন্দরী কন্যা উষা, সেই রাজকন্যা প্রেমে পড়েন কৃষ্ণ পৌত্র অনিরুদ্ধের। প্রিয় সখী চিত্রলেখা দূতী হন। প্রাচীন প্রেম কথার ইতিহাসে অনিরুদ্ধ উষার প্রণয় কাহিনী সুবিদিত। এই নিয়েই যুদ্ধ বাঁধে বান রাজার সঙ্গে কৃষ্ণ বলরামের। এই উখিমঠ অঞ্চলে শোণিতপুরে, এইখানেই ছিল বান রাজার রাজ্য। এখনো শোণিতপুরে রাজদুর্গের ভগ্নাংশ লোকে দেখায়। উখিমঠের মন্দিরও যেন দুর্গের মধ্যে। প্রকাণ্ড তোরণ, ভিতরে বিস্তীর্ণ অঙ্গন, চারিপাশে সারি সারি ঘরবাড়ি, মাঝখানে মন্দির। প্রাচীন তীর্থস্থানের স্পষ্ট পরিচয়। ওঙ্কারেশ্বর শিব, অন্যান্য দেবদেবীরও মূর্তি, কেদারনাথের গদি, পঞ্চমুখ শিবের রৌপ্য মূর্তি, পঞ্চকেদারের প্রতিমূর্তি। কেদারনাথের প্রধান পূজারী রাওয়ালের এইখানেই বাস, দপ্তরও। আগেকার এক রাওয়ালজির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়। সেই সূত্রে যাতায়াতের পথে বহুবারই এখানে কয়েকদিন করে কাটাই। তাঁরই প্রেরণায় ও ব্যবস্থায় আমার প্রথম মদমহেশ্বর দর্শন হয়। এক বছর দেউড়িয়া তাল এখান থেকে দেখতে যাই। উখিমঠের উত্তর পূর্ব দিকে পাহাড়ের মাথার উপর মনোরম হ্রদ। অতি অনায়াসে ঘুরে আসা যায় একদিনের মধ্যেই। তুঙ্গনাথের যাত্রাপথে অল্প গিয়ে বড় রাস্তা ছেড়ে বাঁদিকে পাহাড়ে ওঠা। পায়ে হাঁটা সরু পথ, বন জঙ্গল, তাই গাইডের প্রয়োজন। রাওয়ালজি তাঁরই এক লোককে সঙ্গে দেন। কেউ বলে উখিমঠ থেকে মাইল 6, কেউ বা বলেন মাইল 3-4 মাত্র। পাহাড়ের গা বেয়ে চড়াই, উপরে খানিক সমতল পথ, চারিদিকে গহন বন, বড় বড় গাছ, অতি শান্ত নির্জন পরিবেশ। হঠাৎ কানে আসে জলচর পাখিদের কলরব। পাহাড়ের বাঁক ঘুরতেই গাছের সারির ঘন পর্দা সরে যায়। সামনেই দেখি বিস্তৃত জলরাশি, প্রায় 8000 ফুট উঁচুতে। হ্রদটি লম্বা প্রায় 1/2 মাইল ও চওড়া প্রায় 800 গজ শুনি। দূরে চৌখাম্বা বা বদ্রীনাথ তুষার শিখর দেখা যায়, কেদার শৃঙ্গ। হ্রদের স্বচ্ছ জলে শুভ্র তুষার শিখরের প্রতিবিম্ব দোলে। গিরিরাজ যেন সলিল মুকুরে নিজের মনোহর রূপ দেখেন। এই হ্রদের তীরে এক সাধু কয়েক বছর কুটির বেঁধে থাকতেন। একান্তে নিভৃতে সাধন ভজন করতেন। বাংলাদেশের শরীর। হ্রদের জলে পানি ফল হয়, তাই ছিল তার প্রধান খাদ্য। লোকে বলতো সিঙাড়া বাবা। আমার ভাগ্যে দর্শন ঘটেনি। তার কিছুকাল আগেই তিনি দেহ রক্ষা করেন। গিয়ে দেখি শূন্য ভাঙা কুটির। এই সাধুজির সুন্দর বর্ণনা আছে ঘণ্টাকর্ণের হিমালয়ের চিঠি বইখানিতে। উখিমঠে কত শান্ত মধুর রাত্রি কাটাই। একবার মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কিসের যেন ঝাঁকানিতে। গুরু গুরু শব্দ শুনি। মনে হয় পাহাড়ের অন্তরাল থেকে অদ্ভুত এক আওয়াজ ওঠে, যেন শিলারাশি পর্বত উদরে গড়িয়ে চলে। সংঘর্ষ হয়। অন্ধকার ঘর, তবু বেশ বুঝতে পারি খাটিয়া নড়ে, পাশের কাঠের চেয়ার টেবিল খটখট শব্দ তোলে, দরজা জানলা কেঁপে ওঠে। মাথার উপর ছাদের টিনেও ঝনঝন শব্দ, 2-1 পাথর গড়ানোর কর্কশ ধ্বনি। হিমালয়ে ভূকম্প নেই প্রথম দেখি। চুপ করে শুয়ে থাকি। ভাবি সমতল ভূমি হলে সাবধানী লোকে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। হিমালয়ে ঘরের বাইরে পাহাড়ই তো ভেঙে পড়তে পারে, পাথর গড়িয়ে আসা খুবই স্বাভাবিক। যা হবার হোক, এইখানে এইভাবে।
থেকে থেকে ভূমিকম্প কয়েকবারই হয়, চারিদিকে টিনের ঝনঝন আওয়াজ, পাহাড়ের অদৃশ্য অতল গর্ভে সেই এক আশ্চর্য গুরু গুরু শব্দ চলতে থাকে। ভোরে উঠে শুনি সকলের মুখে সেই একই কথা, শহরে বিশেষ কোনো ক্ষতির খবরও পাই না। এর পরেও 2-3 দিন অল্প 2-1 ভূমিকম্পন চলে। মন্দির এলাকার মধ্যে রাত কাটানোর মাধুর্য আছে। হিমালয়ের নিস্তব্ধ রজনী, তখনও আধার কাটেনি, হঠাৎ দামামার শব্দ ওঠে। পূজারী মন্দির দুয়ার খোলেন, অতি প্রত্যুষে শুরু হয় দেবতার মঙ্গল আরতি। কম্বল শয্যায় শুয়ে শুয়ে শুনি ঘণ্টার মধুর ধ্বনি। ভূকম্পন নয়, তবু সারা হিমালয়ে যেন সেই ধ্বনির অনুরণন ওঠে। আমারও হৃদয় অভ্যন্তরে পরম আনন্দের হিল্লোল তোলে। কান পেতে শুনি, দেহ মন গভীর তৃপ্তিতে ভরে ওঠে। পূজা সাঙ্গ হয়, আবার নিস্তব্ধ নিঝুম। হঠাৎ মনে আসে বেন জনসনের মন্তব্য, বেলস আর প্রফেন, এ টিউন মে বি রিলিজিয়াস। ভাবি, তাই কি ঠিক? ঘন্টার মধ্যে তো শুনি অমৃতময় বাণী। আবার বাইরে ঘন্টা বাজে, এবার মন্দিরে নয়, পথে। বুঝতে পারি ভেড়া ছাগলের পাল চলে পিঠে বোঝা নিয়ে, গলায় তাদের ঘন্টা তোলে, টুংটাং শব্দ তোলে। শব্দহীন শান্ত হিমালয় পথের এও এক মধুর বাণী। স্বর্গীয় ভাব নয়, পথ চলার আনন্দ গীতি, যেন স্তব্ধ বনে পাখির কাকলি। একই তারের যন্ত্রে বিভিন্ন সুর বাজে, ভিন্ন ভিন্ন রাগরাগিনী একই মনে বিভিন্ন ভাব জাগায়। তেমনি বিভিন্ন ঘন্টার ধ্বনি মনেও কত বিচিত্র ভাবের সঞ্চার করে। শুয়ে শুয়ে সেই কথাই ভাবি। ছেলেবেলা, কলকাতা শহর, বাড়ির প্রায় সামনাসামনি ভবানীপুরের তখনকার থানা। থানা বাড়ির 3 তলার ছাদে কাঠের মাথা উঁচু ছাউনি, যেন নহবতখানা। সেখানে প্রকাণ্ড এক ঘণ্টা ঝুলে। সবসময় লাল পাগড়ি পুলিশ একজন হাজিরা দেয়, প্রহরে প্রহরে ঘণ্টা বাজায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে। অন্ধকার ঘরে বড় রাস্তার আবছা আলো, নিঝুম বাড়ি, সবাই ঘুমে অচেতন। থানার ঘণ্টা পেটার শব্দও ওঠে। রাত 2টো। নিস্তব্ধতার কালো দেহে হঠাৎ যেন বাঘের 2টো চোখ জ্বলে ওঠে। কুঁকড়ে পাশ ফিরে শুই। আবার দিনের আলোতে শহরের কোলাহলে থানার ঘণ্টা হারিয়ে যায়। সকালে ঘোড়ার গাড়ির ঘণ্টা, রাস্তার বহু গাড়ির ঘণ্টার মধ্যেও সেই পরিচিত ঘণ্টার শব্দ চিনতে কখনো ভুল হতো না। ভোরে গড়ের মাঠে বেরিয়ে বাবা বাড়ি ফেরেন। বড় রাস্তায় গাড়ি মোড় নেয়। গাড়ির ঘণ্টা তো নয়, বাবার যেন পদধ্বনি। একটু পরেই আসবেন পাশের প্রকাণ্ড বই ভরা হলে, এক মনে নিজের কাজে বসবেন। পাশে আমার পড়ার ঘরে ছোট বইখানি নিয়ে আমিও বসি। তার বিরাট আলোর রশ্মি থেকে আমার খেলার মাটির প্রদীপ যেন জ্বালিয়ে রাখি। দুপুরের স্কুলের ঘণ্টা, ক্লাস শুরু হওয়ার ঘণ্টার সুর কানে বাজে একভাবে। শেষ হওয়ার ধ্বনি মনে ভিন্ন ভাব আনে। যে ক্লাসে ভালো লাগে, ঘণ্টা শেষে কি যেন হারিয়ে যাওয়ার দুঃখ জাগে। যে ক্লাসে মন বসে না, ঘণ্টা বেজে স্বস্তি আনে। আবার মনে পড়ে এই ঘণ্টার ধ্বনিও হারিয়ে যায়। কলেজে মাস্টার মশাইয়ের ক্লাস, শেক্সপিয়ার পড়ানোর গভীর সরস ভঙ্গি, অবাক বিস্ময়ে শুনি। মন প্রাণ চলে যায় সেই যুগে। চোখের সামনে ফুটে ওঠে নাটকের চরিত্র ও ঘটনাগুলি। কখন ঘণ্টা বেজে যায় কেউ শোনে না। পরের ক্লাসের প্রফেসর এসে দরজার বাইরে দাঁড়ান, সবাই সজাগ হই। ঘণ্টার ধ্বনি এমনি করেও হারায় দেখি। স্টেশনে বা জাহাজ ঘাটে ঘণ্টার ধ্বনির আর এক বাণী। যাত্রী মহলে অতি ব্যস্ততার সাড়া তোলে, হুড়োহুড়ি, ছুটোছুটি। এই বুঝি ট্রেন আসে, এই বুঝি ছেড়ে যায়, কথায় বলে ট্রেনের ঘণ্টা। মধুর বাজে হিমালয় পথে ঘণ্টার ধ্বনি। নিস্তব্ধ পথ, নির্জন বন, ঠুংঠাং শব্দ ওঠে।
অদৃশ্যে যেন জল তরঙ্গ বাজে। ভেড়া ছাগলের পাল দেখা যায়। পথ জুড়ে এগিয়ে আসে, পাহাড়ের একপাশে সরে দাঁড়ায়। লোম ভরা দেহ দুলিয়ে, হয়তো পায়ের ওপর ধাক্কা মেরে ভিড় করে পাহাড়ি পথে এগিয়ে চলে ঘন্টার টুংটুং শব্দ তুলে। কৈলাস মানস সরোবর যেতে হিমালয়ের পথে শুনি আর 1 ঘন্টার ধ্বনি। ডাক হর করা চলে ডাকের ঝোলা পিঠে। হাতে ধরা লম্বা লাঠির মাথায় বাঁধা ছোট ছোট ঘন্টা। পিয়ন চলে তাড়াতাড়ি পা ফেলে। গতির তালে ঘন্টা বাজে ঝুনঝুন শব্দ তুলে। তাকিয়ে থাকি তার চিঠির থলের দিকে। এক মনে সে ছুটে চলে গ্রাম থেকে গ্রামান্তরে। ঘন্টার ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যায়। পিয়নের পিঠে চিঠির থলি দেখে ঘর ছাড়া মনে হঠাৎ ঘরের কথা ভেসে ওঠে। ঘন্টার ধ্বনির মধ্যে সন্ধ্যার অপর এক অমৃতময়ী মূর্তিও দেখি। হরিদ্বার বা কাশীর গঙ্গার ঘাট। জলে সন্ধ্যার ছায়া নামে। চারিদিকে নিকটে দূরে মন্দিরে মন্দিরে ঘন্টার ধ্বনি ওঠে। গঙ্গার স্রোতে ভেসে চলে হেলে দুলে সারি সারি ফুলের ডালি। ছোট্ট দ্বীপের ক্ষীণ শিখা ফুলের মাঝে থরথর করে কাঁপতে থাকে। সহস্র দ্বীপ হাতে শ্রান্ত সন্ধ্যা যেন ঘন্টার উদাত্ত রোলে গঙ্গার আরতির স্তব গান করেন। উখিমঠের আরতির ঘন্টাও সেই স্মৃতি মনে আনে। উখিমঠ ছেড়ে এগিয়ে চলি। পাহাড়ের গা দিয়ে অনেকখানি সমতল পথ। ঘুরে ঘুরে চলে। সামনে দূরে মাথা তুলে তুঙ্গনাথের বিরাট পাহাড়। পথের ডান দিকে বহু নিচে নদীর উপত্যকা। তুঙ্গনাথ থেকে নেমে ওই পথে চলেন আকাশগঙ্গা। পিছন ফিরলে চোখে পড়ে দূরে মন্দাকিনীর শীর্ণ ধারা। স্বর্গের 2 নদী যেন 2 সখী ধরায় এসে মেলেন। মন্দাকিনীর অপর পারে পাহাড়ের গায়ে গ্রামের ঘরবাড়ি। মুখী মঠ বা মুকু মঠ, তুঙ্গনাথের পাণ্ডাদের ওই গ্রামে বাস। শীতকালে তুঙ্গনাথের পূজাও হয় সেইখানে। 5 মাইল গিয়ে পাহাড়ের বাঁকে গণেশ চটি। আকাশগঙ্গার ধারে নেমে আসি। পুল পার হয়ে শুরু হয় তুঙ্গনাথের পথে চোপ্তার চড়াই। পাহাড়ের খানিক ওপরে উঠেই অতি রমণীয় অরণ্য। বড় বড় গাছের ছায়া। ধীরে ধীরে পথ উঠেই চলে। অতি শান্ত নির্জন পথ। 2 মাইল গিয়ে গলিয়াবগড়। আরো 3 মাইল দূরে পৌখী বাসা। আবার মাইল 1.5 চলে দোগল ভিটা। সেখান থেকে বানিয়াকুণ্ড আরো 1 মাইলের ওপর। মাইলের দূরত্বে চটিগুলি কাছাকাছি, কিন্তু চড়াই পথে চলতে মনে হয় পথ যেন শেষই হয় না। যেমন কষ্টের দিন কাটতেই চায় না, অথচ এখানে পথের শেষ না আসায় মনে দুঃখ জাগে না। চারিদিকে গভীর বনের ছায়া শীতল, এমনি স্নেহাচ্ছন্ন মায়া, যেন প্রিয় বন্ধুর মধুর সুখ সঙ্গ। তুঙ্গনাথ পাহাড়ের কাঁধের ওপরে সে অর্ধচন্দ্রাকারে প্রকাণ্ড বাঁক। মোড় ঘুরতেই হঠাৎ দেখা দেয় বানিয়াকুণ্ড। চোপ্তার চড়াই এখানেই শেষ। শ্রান্ত যাত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে। সামনেই দেখে পাহাড়ের কোণে অনেকখানি সমতল ভূমি। সবুজ ঘাস, ছোট ধারা, নিকটেই বড় বড় গাছ, সবুজ ডালপালা, স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ। ইচ্ছে হয় কাটিয়ে যাই এইখানে কয়েকদিন। 8-9 হাজার ফুট উচ্চতা হবে। বেশ শীত আছে। কালীকমলির দোতলা ধর্মশালা, তাই থাকার অসুবিধে নেই। এই ধর্মশালায় একবার এক ছোট ঘটনা ঘটে। একা আছি দোতলার একটি ঘরে। যাত্রীর ভিড় নেই। অপর দিকের ঘরে আর যেন কে আছেন। কথা শোনা যায়, বাঙালি। ভদ্রলোক কঠোর ভাষায় কাকে যেন গালি দেন। মাঝে মাঝে চাপা মহিলা কণ্ঠের 2-1টা কথা ভেসে আসে। হিমালয়ের শান্ত নিভৃতিতে মানুষের দুর্বল স্বভাবের রূঢ় প্রকাশ আমার মনে অস্বস্তি জাগায়। একটু পরেই পরিচয়ের সুযোগ ঘটে। রাগের মাথায় নিচে চলেন। সিঁড়ি থেকে এদিকে আমাকে দেখে এগিয়ে আসেন। বলেন, বাঙালি না?
দেখছেন কুলিটার কাণ্ড। মশাই ব্রাহ্মণ বলে মনে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আগে প্রণাম নিন। বাধা দি, কম্বলে বসাই। ঘটনাটা বলেন। এমন কিছুই নয়, ভারী বোঝা নিয়ে চড়াই ভেঙে আসতে তার মোট বাহকের দেরি হয়। ওদেরও তাই খুব অসুবিধে, রাগের এই হেতু। নিজেই লজ্জিত হয়ে বলেন, ও বেচারিরও কষ্ট বুঝতে পারি, ভাবি রাখবো না, কিন্তু সামলাতে পারি কই। মানুষ বুঝলেন বড় দুর্বল। কালো রোগা চেহারা, বছর 60 বয়স, মুখ চোখ বসা, শীতে আপাদ মস্তক মুড়ি দেওয়া, কথা বলতে দাঁতগুলি দেখা যায়, পানের ছোপে গাঢ় লাল, কুঁচনো কালো পাড় ধুতি পরনে। বোঝা যায় এ পথেও মাঝে মাঝে ব্যবহার করে তুলে রাখেন। কলকাতা থেকে এসেছেন, খাস কলকাতার লোক, টাকা কড়ির অভাব নেই, এখন তীর্থ করতে বার হয়েছেন। নিজেই অকপটে বলেন, জীবনে ভোগ করেছি মশাই, অনেক, পাপ পুণ্য কিছুই বিচার করিনি, কিন্তু এই কয়টা বছরে এমন আঘাতটা পেলাম। এখন হুঁশ হয়েছে, জীবনের ধারা ঘোরাবার চেষ্টা করছি। প্রত্যেক তীর্থে গিয়ে এক একটা করে নেশা ত্যাগ করছি, একে একে সব ছাড়ব। হেসে বলি, পানটা তো এখনো এখানে খাচ্ছেন দেখছি। বলেন, হ্যাঁ এটাও ছাড়ব, কিন্তু সব শেষে। ধরাও তো সেই প্রথম বয়সে কিনা, মুখে পান নিয়ে রাত্রে ঘুমোই। বলে তিনিও হাসেন। হঠাৎ গম্ভীর হন, দেখুন সংসারের মায়াও কাটিয়ে ফেলেছি, মানে তিনি কাটিয়ে দিয়েছেন। কবছর আগে স্ত্রীকে হারিয়েছি, একমাত্র ছেলেটাও হঠাৎ মারা গেল এই কমাস আগে। তারপরেই তো তীর্থে বার হওয়া। সঙ্গে যে মেয়েটিকে এনেছি ও আমার কেউ নয়, ছোটবেলা থেকে আমার বাড়িতেই মানুষ, ঘরের মেয়ের মতো, বাল্য বিধবা, ব্রাহ্মণী। ওর মা কাজ করতো আমার বাড়িতে, ওকে রেখে মারা যায়। গৃহদেবতা গোবিন্দ তার সেবা পূজা করে, আমারও এখন দেখাশোনা কাজকর্ম ওই করে দেয়। তাই তো ওকে সঙ্গে আনা। গোবিন্দ চলেছেন কিনা, মেয়েটিরও তীর্থ হয়ে যাবে, একা রেখেই বা আসবো কার কাছে। চুপ করে কি যেন ভাবেন, নিজে থেকেই আবার বলেন, দেখুন মশাই, ত্যাগের কথা বলছিলাম, ছাড়ছি বটে এক এক করে, আপনা থেকে স্ত্রী পুত্র ত্যাগ হয়ে গেল, কিন্তু আবার এখন দেখছি নতুন মায়ার বাঁধনে জড়াচ্ছি এই অনাথা মেয়েটিকে নিয়ে। পুত্র শোক সেও মশাই ভুলতে পারি কই, যায় কি কখনো ভোলা? তাকিয়ে দেখি, চেহারা বেশভূষা দেখে বোঝাই যায় না মানুষের মনের গতিবিধি, অন্তরের গোপন ব্যথা, আসক্তি কাটিয়ে ওঠার উদ্দাম প্রচেষ্টা। তাকে বলি, একটা ঘটনা শোনাই আপনাকে। হিমালয় নয়, তীর্থপথ নয়, কলকাতা শহর। বাড়িতে কীর্তনের আসর বসেছে। শ্রীখোল বাজাবেন একজন নামকরা বৈষ্ণব ভক্ত, মৃদঙ্গ বাদক। সময় বয়ে যায়, তার দেখা নেই। শ্রোতারা বলেন হয়তো ভুলেই গেছেন। দেরি দেখে অগত্যা তাঁদেরই একজন সঙ্গত শুরু করেন। কীর্তন চলতে থাকে। অনেকক্ষণ পরে সেই বৈষ্ণব আসেন। সকলে সাগ্রহে আসরে তাঁর পথ করে দেন। ছোট্ট মানুষটি, তবুও শরীর বেঁকিয়ে হেঁট হয়ে দু হাত বাড়িয়ে বিনীতভাবে ভিড়ের মাঝ দিয়ে এগিয়ে চলে আসেন সভার মধ্যিখানে। প্রণাম করে খোল কোলে তুলে নেন। কীর্তন গায়ক আবার সুর ধরেন, শ্রীখোলেও বোল ওঠে। মুহূর্তে আসর জমে যায়। ভক্তিপ্লুত মধুর ধ্বনি, ভাবে উদ্ভ্রান্ত খোলবাদক। মুগ্ধ হয়ে সবাই তাকে দেখে, তার প্রাণ মাতানো সঙ্গত শোনে। শ্রীখোল যেন মূর্তি ধরে স্পষ্ট ভাষায় পদগানের ধোঁয়া ধরে মধুর রবে রাধাকৃষ্ণ নাম বলে। বাদ্য বাদক ও সুরের ধারা ভক্তিরসে একাকার হয়। স্তব্ধ শ্রোতাও অজানা আনন্দলোকে বিচরণ করে। কোথা দিয়ে সময় কাটে। রাত গভীর হয়, সকলের চমক ভাঙে। কীর্তনের আসরও শেষ করতে হয়।
ভক্তি গদগদ ভাবে সকলে বৈষ্ণববাদককে ঘিরে আসেন, আন্তরিক শ্রদ্ধা জানান। সকলেই মন্তব্য করেন, যা শোনালেন জীবনে ভুলবার নয়। একজন বলেন, আজ আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছিল। তিনি চোখ তুলে তাকান, প্রেমাচ্ছন্ন মুখে ম্লান হাসি। বলেন, ও হ্যাঁ, তাই তো, আসতে দেরি হয়েছিল খুব। হঠাৎ ছোট ছেলেটি মারা গেল কিনা, তাকে নিয়ে শ্মশানে যেতে হলো। সব শেষ করে সেইখান থেকেই সোজা চলে এসেছি এইখানে। কথা বলে না কেউ আর। তিনিও নন। কীর্তন শোনার মতোই সভাস্থল আবার স্তব্ধ হয়ে যায়। বানিয়াকুণ্ড থেকে সোজা পথ চোপতা, মাইল খানেক। 2-3টে চায়ের দোকান, চটি। এখান থেকে একটা পথ উঠে যায় তুঙ্গনাথের চূড়ায়, এ পথের শেষ চড়াই। আর একটা পথ পাহাড় ঘুরে ডান দিকে সোজা এগিয়ে চলে। মাইল খানেক দূরে ভুল কোনায়, সেখান থেকে পাঙর বাসায়। গভীর বনের মধ্যে দিয়ে পথ, যেন বিজন অরণ্যে এঁকে বেঁকে অজগর সাপ নামে। নিচে বনের শেষে মণ্ডল চটি, বালখিল্য গঙ্গার ধারে। পরে গোপেশ্বর হয়ে চামলি। চোপতা থেকে যারা তুঙ্গনাথের দর্শনে যান, তাঁদের আর চোপতাতে ফিরতে হয় না। পাহাড়ের অপর দিক দিয়ে সোজা নামেন ভুল কোনায়। খাড়া উতরাই সে পথ, কে যেন ঠেলে নিচে গড়িয়ে নামিয়ে দেয়। তুঙ্গনাথ থেকে চামলি মাইল 18 হবে। চোপতা থেকে তুঙ্গনাথের শেষ চড়াই ধীরে কেবলই উঠে চলে, প্রায় 1003 ফুট। তাই 3 মাইল মাত্র পথ হলেও সময় লাগে। কিন্তু সময় কেটে যায় কোথা দিয়ে, শান্ত নদীর ধীর স্রোতের মতো। পথের অপরিসীম সৌন্দর্য মন ভুলিয়ে রাখে। গাছপালার ফাঁকের মাঝ দিয়ে দূরে দেখা যায় সারি সারি বরফের চূড়া, কেদার বদ্রীর শিখর। গাছের সবুজ পাতার ফ্রেমে বাঁধানো অতি মনোহর দৃশ্য। মনে হয় চিত্রশালার বিরাট মণ্ডপ। আর্ট গ্যালারির করিডোর দিয়ে যেন দেখতে দেখতে এগিয়ে চলি আকাশের নীল দেওয়ালে টাঙানো বিশ্বশিল্পীর হাতে আঁকা অপূর্ব রঙিন ছবি। ক্রমে গাছপালা শেষ হয়, তখন দেখা যায় ঘাসের উপর ফুলের মেলা, মাঝে মাঝে জলধারা, উপরে উন্মুক্ত উদার আকাশ, দূরে দিগন্ত বিস্তৃত তুষার শৈলমালা। মনে হয় পাহাড়ের মাথায় সাদা হাঁস ডানা ছড়িয়ে বসে আছে, আকাশ পানে মুখ তুলে। এই বুঝিবা নীল সাগরে ভাসে। মন্দিরে পৌঁছবার আগেই ঝর্ণা, আকাশ গঙ্গা। পাহাড়ের গায়ে খান কয়েক বাড়ি, 2-1টা দোকান, ধর্মশালা। দূরে বরফের পাহাড়, তারই পটভূমিতে সুন্দর মন্দির, মনে হয় অতিকায় শিবলিঙ্গ। মন্দিরে স্বয়ম্ভু লিঙ্গ, মহিষরূপী পলাতক সেই মহাদেবের বাহুভাগ। পঞ্চকেদারের অপর 4 অংশের মূর্তিগুলিও বিরাজ করেন। তুঙ্গনাথ অতি শান্ত স্থান, 12,000 ফুটের ওপর, তাই শীতও প্রবল। যাত্রীরা প্রায় কেউই রাত্রিবাস করে না। দর্শন পূজা সাঙ্গ করে নেমে যান নিচে ভুলকোনায় বা পাঙর বাসায়, অথবা মঙ্গলচটিতেও। তুঙ্গনাথের আরো উপরে পাহাড়ের একেবারে চূড়ায় চন্দ্রশিলা। পায়ে হাঁটা সরু পথ, কোথাও বা তারও রেখা নেই, ধীরে উঠে চলে। প্রায় মাইল খানেক, 1000 ফুট ওঠা। পথের আশেপাশে ঘাস, পাথর, কোথাও বা মৃদুমন্দ জলধারা। ঘাসের মধ্যে নানান রঙের ছোট ছোট ফুল, বেগুনি রঙের গৌরী ফল, অম্লমধুর স্বাদ। শিখরে পৌঁছে অল্প খানিকটা সমতল ভূমি, বড় বড় শিলাস্তূপ, কয়েকটা পাথর এমন ভাবে সাজানো দেখে সন্দেহ হয় ঘরবাড়ি বা দুর্গের ভাঙা অংশ। তিব্বত পথে বা হিমালয়ের গিরি সংকটে যেমন নানা রঙের কাপড়ের টুকরো, কাগজের নিশান ওড়ে, এখানেও সেই ধরনের পতাকা ঝোলে। নিকটে এর মতো উঁচু শিখর নেই, প্রায় 13,000 ফুট। তাই অবারিত দিংমণ্ডল, অবাধ দৃষ্টি চলে চারিদিকে।
দূরে আকাশের গায়ে সারি সারি বরফের চূড়া, বান্দরপুঞ্জ, গঙ্গোত্রী, কেদার চৌখাম্বার শিখর শ্রেণী, আবার নন্দাঘুন্টির ত্রিশূল, দুনাগিরি, নন্দাদেবীর শ্বেত প্রাচীর, যেন নীল স্লেটের গায়ে সাদা খড়ির রেখাচিত্র। নিচের দিকে তাকালে দেখা যায় যেন পাতাল গর্ভে পার্বত্য উপত্যকা, গিরি নদীর অতি ক্ষীণ রেখা যেন এক ফালি সরু সাদা ফিতে, পাহাড়ের ঢালু গায়ে কোথাও বা বনে বনে স্নিগ্ধ শ্যাম শোভা, মাঝে মাঝে কঠিন রুক্ষ ধূসর পাথরের উগ্র রূপ। বহু দূরে নিচে দু একটা গ্রাম, গ্রামের কাছে ক্ষেতের জমি, যেন সবুজ আসন পাতা, দেখায় যেন সব খেলা ঘর, মানুষের নয়, বিশ্ব প্রকৃতির মায়ার খেলা। হঠাৎ শোনা যায় দু একটা কুকুরের অস্পষ্ট ডাক, সুদূর কোন গ্রাম থেকে ভেসে আসে। মনে হয় ঘুমন্ত পাহাড়ি বুঝি অস্ফুট শব্দ তোলে। কেদারনাথের যাত্রাপথ থেকে তুঙ্গনাথের আকাশ জোড়া শিখর দেখি, কিন্তু শিখরে এসে দেখি সেই বিশীর্ণ যাত্রাপথ হিমালয়ের বিস্তীর্ণ বিশালতার কোথায় হারিয়ে যায়। স্থির হয়ে বসে চারিদিক দেখতে আমারও ক্ষুদ্র মন হারিয়ে ফেলি। কি নিবিড় নিঃসীম নিস্তব্ধতা, সুগভীর প্রশান্ত শান্তি। চন্দ্রশিলাই তুঙ্গনাথ যাত্রার অক্লান্ত পরিশ্রমের শ্রেষ্ঠ দান। শুনলেন উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত তুঙ্গনাথ। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।